যে আমাদেরই এক সহযোদ্ধা সেখানেই আহত হয় এবং সাথে, সাথে তার ঠিক বুকের পাশে লাগে গুলিটা এবং সে সেখানেই আসলে শহীদ হয়। মাত্র আমার সাথে সে ছিল। আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম। ঠিক একটু পরে সে আমার সাথে নেই। সে শহীদ হয়ে গিয়েছে। ডাকসুর সাবেক ভিপি একটি কথা বলেছিল যে, "এই সরকারের কিন্তু ৯০% পতন হয়ে গেছে। আর ১০% ধাক্কা লাগবে।" দেখেন বিচারের অবস্থাও এত স্লো, কচ্ছপও দেখে হাসি ঠাট্টা করবে। যে আমার থেকে স্লো যদি হয়ে থাকে, সেটা হচ্ছে বর্তমানে বিচার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আইনিউজ বিডির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলোতে আমি জুয়েল আযম আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত আছেন জুলাই আন্দোলনের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ক ও বর্তমান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কাউসার আলী। আমরা উনার কাছে জানবো জুলাই বিপ্লবের ঠিক গত বছরের এই জুলাই আন্দোলনের যে স্মৃতিচারণা, যে বয়ের গল্প, যে ত্যাগের গল্প, যে জয়ের গল্প, সেই সবকিছু নিয়ে আজকে উনার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতে, দেখতে আসলে কিন্তু জুলাই বিপ্লব চলে আসে। ঠিক গত বছর, এই বছর এই দিনই ঠিক এখান থেকেই কিন্তু আন্দোলনটা যাত্রা শুরু হয়। আজকের এই দিনে তখন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট থেকে কিন্তু ১৮ যে কোটা সংস্কার আন্দোলনের কোটার যে পরিপত্রটা ছিল, সেটা কিন্তু ঠিক আজকেই বাতিল করা হয় এবং কোটাকে পুনরায় রাখা হয়। ঠিক এখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়। আজকে এই দিন থেকে। ঠিক এই মুহূর্তে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা যখন এই স্টুডিওতে বসেছিলাম, ঠিক গত বছর এই সময় আমরা রাজু ভাস্কর্যের টিএসসির এখানে ছিলাম। আন্দোলন শুরু ছিল তখন। কিভাবে এই আন্দোলনটা শুরু হলো এবং কেন মনে হলো এই আন্দোলনে অংশগ্রহণ করা যুক্তিযুক্ত? দেখেন, আমি ১ম থেকেই কিন্তু একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম। সেটা ছিল ছাত্র অধিকার পরিষদ। আমরা যখন নাকি ১৮ সালে কোটা সংস্কার আন্দোলনটা করি, তখন কিন্তু এটা কিন্তু যখন নাকি একটা রায় আসে, তখন কিন্তু ওই আন্দোলনের একটা ক্রেডিট কিন্তু ছিল ছাত্র অধিকার পরিষদের। যখন আমরা পরবর্তীতে দেখলাম যে তখনকার আওয়ামী লীগ তৎকালীন আ তারা একটি কোর্টকে ব্যবহার করে, হাইকোর্টকে ব্যবহার করে তারা একটি রায় দিয়ে দিল যে ১৮ যে পরিপত্রটা ছিল সেটা বাতিল ঘোষণা করল। তখনই আমরা দেখলাম যে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং আমাদের মধ্যে আরো বেশি ক্ষোভ যে আমরা এত কষ্ট করলাম ১৮ কোটা সংস্কার আন্দোলনে। এতগুলো মানুষ রক্তাক্ত হলো। এত মানুষ স্টুডেন্ট যারা রাজপথে নেমে আসলো, তাদের এই আন্দোলনের কি কোনো ভ্যালুই নেই? মানে দিন শেষে যে একটা রেজাল্ট ছিল, সেই রেজাল্টটা কিন্তু তারা আবার পুনরায় কিন্তু স্থগিত করে দিয়েছিল। যার জন্য আমরা যারা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিলাম, তাদের একটা ক্ষোভের জায়গা ছিল যে আমাদের আন্দোলনের ফসলটা কিন্তু নষ্ট হয়ে গেল। শুধুমাত্র একটি রায়ের কারণে। সেটা ছিল আমাদের ১ম একটা দিক, প্রত্যক্ষ দিক যে এই আন্দোলনে অবশ্যই আমাদেরকে আবার উইন করতে হবে বা জয়ী হতে হবে। কারণ আমাদের সেই আন্দোলনটা পুরোপুরি কিন্তু সফল হয়নি। যেহেতু এটা পুনরায় তারা রায়টা চেঞ্জ করেছে বা সেই পরিপত্রটা বাতিল করেছে। তো সেজন্য আমরা কিন্তু পুনরায় আবার রাজপথে আসি। পাশাপাশি একটা দায়বদ্ধতা থাকে। সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে আমরা কাজ করছি বা সাধারণ ছাত্র জনতা তাদেরকে নিয়ে মূলত আমাদের কাজ, যেহেতু ছাত্র সংগঠন করি। তো সেখান থেকে কিন্তু একটা দায়বদ্ধতা থাকে যে সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট ছিল, আর সাধারণ মানুষ কিন্তু আসলেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করে কোথায় যায়? চাকরি জীবনে যায়। তো চাকরি জীবনে গেলে ১ম এ সম্মুখীন হয় তারা কি? এই কোটা। দেখা যায় এমনও কোটা রয়েছে যে প্রায় 60% 70% শুধু কোটায় নিয়োগ হচ্ছে অনেক সরকারি চাকরিতে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে বিশাল একটি বৈষম্য। আগামী ভবিষ্যতে এই বৈষম্যটা থাকবে। তো সেই লক্ষ্যে কিন্তু আমাদের সেই আন্দোলনটা শুরু এবং পরবর্তীতে যখন এই কোটার যে রায়টা ছিল, পরিপত্রটা ছিল ১৮ সালে, যখন সেটা বাতিল করা হয়, তখন আবারও যে এই কোটা সিস্টেম ঢুকতেছে, তখন এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আসলে আন্দোলনটায় যোগ দিই যে, না আমরা আর এই বৈষম্যটা চাচ্ছি না। এটা ছিল মূলত আমাদের সেই জার্নিটা আসলে। আচ্ছা, শুরুতে তো ছিল এটা কোটা সংস্কার আন্দোলন। আমরা এর শেষের দিকে গিয়ে দেখলাম সরকার পতনের আন্দোলনের রূপ নিল। আপনার কেন মনে হয়েছিল এই আন্দোলনটা কেন সরকার পতনের আন্দোলনের দিকে বেগবান হয়েছিল? এটা আসলে মানে একটা ন্যাচারাল একটা রিভেঞ্জ বলা চলে। কারণ প্রায় গত ১৬ বছর ধরে সাধারণ মানুষ তারা কিন্তু আসলেই
ঠিকভাবে কথা বলার স্বাধীনতা ছিল না। অন্যায় অনিয়মের প্রতিবাদ করার একটা স্বাধীনতাও ছিল না। কিন্তু যখন নাকি তারা এই একটি সুযোগ পেয়ে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটা যৌক্তিক আন্দোলনে তারা আন্দোলন করছেন, তখন কিন্তু এটা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেখতে পাবেন সেখানে কিন্তু একজন আচার বিক্রেতা, সেও কিন্তু সাধারণ শিক্ষার্থীকে ফ্রিতে আচার দিচ্ছে। যে তারাও কিন্তু আমাদের ভাই। তারা যে আন্দোলনটা করতে সেটা যৌক্তিক। অনেক রিকশাওয়ালা তারা আমাদেরকে কিন্তু আন্দোলনের সময় ভাড়া পর্যন্ত নেয়নি। যে তোমরা যেহেতু একটা যৌক্তিক আন্দোলন করতেছো, তো সেক্ষেত্রে তারাও কিন্তু আমাদের ফ্রিতে সার্ভিসগুলো দিচ্ছে। মানে এই আন্দোলনটা শুধু যে মাত্র ছাত্রদেরই ছিল বিষয়টা এরকম না। কারণ সাধারণ মানুষও কিন্তু খুব বিরক্ত হয়ে গিয়েছিল। গত ১৬ বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তারপর বিভিন্ন লুটপাট, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে অটোপাস বা শিক্ষার যে মান, এই সামগ্রিক বিষয়ে মানে দেশের যে জিডিপি সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ খুব একটা আ বলা চলে যে একটা মানে সুযোগের অপেক্ষায় ছিল যে কবে তাকে একটি মরণ কামড় দিবে। তো ঠিক সেই মুহূর্তে আসলে ১৮ কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছিল তখনও সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে এটার যে চূড়ান্ত রূপটা ২৪ এ এসেছে, তখন আমরা দেখেছি যে এটা একটা চূড়ান্ত একটা রূপ চলে আসছে। যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল তখন তখন যাচ্ছিল। যে যখন ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর এগেইনস্ট এ চলে গিয়ে তাদের প্রটেস্ট করা শুরু করল ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রক্তাক্ত হলো শিক্ষার্থীরা এবং পরবর্তীতে আবু সাঈদকে গুলি করে মারা হলো। এটা আসলে তার সহযোদ্ধারা কেউ কিন্তু আসলে টলারেট করতে পারেনি। যে এটা আসলেই কেন? আমার ভাইকে কেন মারা হবে? সে তো একটি আন্দোলন করতেছে নিরস্ত্রভাবে। সে দেশের কোনো ক্ষতি করছে না, কাউকে ইট-পাটকেল নিক্ষেপ করছে না। কোনো কারণ ছাড়া তো সে কাউকে ক্ষতি করছে না। তাহলে কেন তাকে গুলি করে মারা হবে? এই সেন্টিমেন্টটা কিন্তু সবার কাছেই কাজ করছে যে আমার ভাইকে কেন হত্যা করা হবে? সে একটা প্রটেস্ট করতে পারে, সে একটা আন্দোলন করতে পারে, দাবি করতেই পারে। তাই বলে তাকে গুলি করে মারবে, এর প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আরো গর্জে ওঠে যে আমার ভাইকে হত্যা করেছে, আমরা এই সরকারই চাই না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরো রক্তাক্ত ঘটনা, আরো অনেককে শহীদ করা হয়েছে এই জুলাইয়ে। যার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভটা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। যে না, যেই সরকার আমাদেরকে এভাবে মেরে ফেলতে পারে, সেই সরকার তো আমাদের কথা শুনবে না। সেই সরকার তো আসলেই জনগণের মঙ্গল চায় না। এই প্রেক্ষিতে কিন্তু আমজনতা, সাধারণ শিক্ষার্থী সকলেই একটা জিনিসই কাজ করছিল যে এই সরকারকে আমরা আর রাখতে চাই না। যে সরকার আমাদেরকে গুলি উপহার দেয়, সে সরকারকে আসলে আমরা চাই না। শেখ হাসিনা যখন চীন সফর শেষ করে দেশে ফিরলেন, ঠিক তিনি একটা বিপিনের সময় বললেন ঢালাওভাবে আন্দোলনকারীদেরকে রাজাকার ট্যাগ দিলেন। ঠিক ওই মুহূর্তে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আবার আন্দোলনে অ্যা রাতের মধ্যেই মিছিল নিয়ে বের হলে এবং রাজপথে নেমে আসলে জুলাই আন্দোলনে এই স্পিরিটটা ওই সময় আন্দোলনকে এগিয়ে নিতে সাহায্য করেছিল বলে কি আপনার মনে হয়? ঠিক তখন ছিল আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢালাওভাবে সকলকে বলল যে, "মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে?" এই কথাটা ছিল আন্দোলনের সবথেকে বেশি টার্নিং পয়েন্ট। তখন সকলেই আসলে ছাত্রলীগের অনেকে ভাই ব্রাদার যারা ছিল তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে। যে আমরা চাকরির ক্ষেত্রে কোটা চাচ্ছি না, আমরা মেধায় চাচ্ছি নিয়োগ। সেক্ষেত্রে আমাদেরকেও যেহেতু রাজাকার বানিয়ে দিল, এটা কিন্তু সকলেরই মানে আত্মসম্মানে লেগেছে। যে আমরা তখন তো আমাদের জন্মও হয়নি। আমরা যারা আসলে আ 19s এ জন্ম বা যারা হচ্ছে ২০০০ সালে জন্ম, মূলত তারাই কিন্তু ইয়াংরাই কিন্তু এইটার নেতৃত্ব দিয়েছে। তাদের কিন্তু জন্ম সেই ৭১ এ হয়নি। তো তাদেরকে যদি তিনি ঢালাওভাবে রাজাকারের নাতি-নাতনি বা রাজাকার বলে, তো সেটা আসলেই আমাদের একটি আত্মসম্মানে লাগে। যে আমরা একটি বিনা অপরাধে, বিনা কারণে রাজাকার হয়ে গেলাম। এই কারণে কিন্তু সাধারণ শিক্ষিতরা বেশি মানে ক্ষিপ্র হয়ে যায় এবং তারা বেশি আসলে আ এই স্পিরিটটা আরো বেশি ধারণ করে। যে আমরা যেহেতু রাজাকার, তো আমরা রাজাকার হলেও আমরা আমাদের অধিকারটা আদায় করে ছাড়ব। আচ্ছা, জুলাই বিপ্লবে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা যাদের মুখোমুখি হয়েছে তারা হচ্ছে আ পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনীর মুখোমুখি শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় হতে হয়েছে এবং পুলিশ সরাসরি
বুকের উপর গুলি চালিয়েছে আন্দোলনকারীদের উপর। এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা আপনাকে এখনো আ আতঙ্কিত করে বা ভাবায় আপনার স্মৃতিতে সেই জুলাই দিনগুলোর কথা? তার মধ্যে আমার সামনে আসলে সরাসরি ২ টা স্টুডেন্ট মানে এখনো আমার চোখে ভাসে। একটা ছিল আমাদের পুরান ঢাকায়, আ সেটা ছিল ঠিক পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের ঐদিকে আমরা যখন নাকি আন্দোলনটা নিয়ে বের হই, তো সে সময় তখনকার যেই ছাত্রলীগের গুন্ডারা ছিল, তাদের পাশাপাশি পুলিশ, তারা কিন্তু মানে একটা কম্বিনেশন ছিল তাদের একটি। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একাকার হয়ে তারা কিন্তু সেখান থেকে আসলে গুলি করছিল। এখন কার গুলি আসলে লেগেছে সেটাই আসলে বোঝা মানে কনফিউজড যে এটা কি ছাত্রলীগ নাকি পুলিশ নাকি আওয়ামী লীগের গুলিটা আসলে এক্সাক্টলি। কিন্তু গুলি তারাই করেছে, সেই অপোনেন্ট থেকে আসছে এটা 100% সিওর যে আমাদেরই এক সহযোদ্ধা সেখানেই আ আহত হয় এবং সাথে তার ঠিক বুকের পাশে লাগে গুলিটা এবং সে সেখানেই আসলে শহীদ হয়। আম ঠিক এই ঘটনাটা আমার কাছে খুবই মর্মাহত লেগেছিল। সেটা ছিল আমাদের পুরান ঢাকার এই যে আপনার ভিক্টোরিয়া পার্কের এখানে। আরেকটা ছিল হচ্ছে আমাদের আমার সামনে আরেকটা ঘটনা ঘটেছে হচ্ছে আ পল্টনে। সেটা ছিল আপনার এই যে বিজয়নগর যে পানির ট্যাঙ্কিটা ছিল ওটার ভিতর দিয়ে যে লেনটা আছে, ঠিক সেখানেই আমি দেখেছি যে আরেকটি মানে এটার লেনের ভিতরে একটু গলি আছে। সেই গলির ভিতরে আসলে সে পালাচ্ছিল। কিন্তু সে পালিয়ে আসলে রক্ষা পায় নাই। পেছন থেকে ঠিকই গুলি করা হয়েছে এবং গুলি করার পর সে কিন্তু আসলে একদম লুটে পড়ে। আমরা রিক্সা দিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি। কিন্তু একটু পরে সে আসলে সেখানে আর বলা চলে যে শহীদ হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলো আসলেই আমাদের রক্তাক্ত হাত এখনো কিন্তু আসলে মাঝে মাঝে ঘুমালে আসলে আমাদের স্বপ্নে ভেসে আছে। যে গুলায় গুলি কিভাবে করা হয়েছিল এবং হচ্ছে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল। পাশাপাশি আমাদের সহযোদ্ধাদের রক্তে রক্তাক্ত হয়েছিল। আমরা হাত দিয়ে ধরতে গিয়ে আমরা আসলে ওইখানে কাঁপতেছিলাম যে মাত্র আমার সাথে সে ছিল। আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম। ঠিক একটু পরে সে আমার সাথে নেই। সে শহীদ হয়ে গিয়েছে। এই স্মৃতিগুলো আসলেই একটা ট্রমা টাইপ কাজ করে এখনো। যে একসাথে আমরা বের হয়েছি, একসাথে আমরা সহযোদ্ধা হিসেবে আন্দোলনে গিয়েছি। একটু পরেই তাকে লাশ হয়ে ফিরতে হলো, সে শহীদ হতে হলো। এই জিনিসগুলো আসলেই মাঝেমধ্যে মনে হয় যে আমরা আসলে এমন এক বর্বর রাষ্ট্রে ছিলাম, যেই রাষ্ট্রে না ছিল তখন বিচার, না ছিল কিছুই। আন্দোলনে আহত শহীদদের নিয়ে আহতদের নিয়ে হসপিটালে গিয়েও আমরা চিকিৎসা পাইনি এমন ঘটনাও হয়েছে। এটা তখনকার সময় আসলে আমরা যারা আন্দোলনে ছিলাম তারা এটা প্রত্যক্ষদর্শী। তো সব মিলিয়ে আসলেই খুব ভয়ংকর একটা পরিবেশ ছিল তখন। আচ্ছা, আপনি তো আ পুরান ঢাকায় আপনার যে নিজ ক্যাম্পাস সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ওখান থেকে কিভাবে আন্দোলনটা সংগঠিত করেছিলেন আপনার ক্যাম্পাস থেকে? সে বিষয়টা একটু জানতে চাচ্ছি। প্রথমত আমরা যখন নাকি আন্দোলনটা শুরু করি, যেহেতু এটা ছিল কোটা সংস্কার আন্দোলন, আর এই সূত্রে দেখা যায় ছাত্র অধিকার পরিষদ সংগঠনে থাকার কারণে তখন আমি ছিলাম সৌদি কলেজের সভাপতি এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিল আসিফ মাহমুদ। তো তাদের সাথে আমাদের কিন্তু খুব ভালো একটা কানেক্টিভিটি ছিল তখন থেকেই। তো তারা কিন্তু আমাদের থেকে খুব আগে ভালো করেই জানে যে আন্দোলনগুলোতে আমাদের যে ভূমিকাটা বা আমাদের যে সাহসী নেতৃত্ব, যার কারণে কিন্তু তারা আমাদেরকে পার্সোনালি কিন্তু একটা মিটিং করে। সোহরাওয়ার্দী কলেজ, কবিনর্জ, তারপর আপনার ইডেন, বাংলা কলেজ, ঢাকা কলেজ, তখন নাজমুল হাসান ছিল, রাকিব, নাহিদউদ্দিন তারেক। তো আমরা সবাই কিন্তু ছিলাম। সেখান থেকে আমরা একটা প্ল্যান পরিকল্পনা করি যে ৭ কলেজের কিভাবে আসলে নেতৃত্বটা নিয়ে আসা যায়। তো য তখন তারা যেহেতু এটা নন পলিটিক্যাল একটা ব্যানার ছিল। তারা তখনই বলেছিল যে যারা আসলে ফেস পরিচিত, যারা আসলে দায়িত্বশীল, আমার ফেসটা তখন বেশি পরিচিত ছিল যেহেতু একটা দায়িত্বশীল পর্যায়ে ছিলাম। যার জন্য আমাকে সরাসরি ওইখানে ইনভলভ না হয়ে আমরা আমাদের যে ৩য় এবং ৪র্থ আ সারির যে নেতাকর্মীগুলা ছিল তাদেরকে আমরা ফ্রন্টে নিয়ে আসি। যেন তারা বুঝতে না পারে যে এই আন্দোলনটা সরাসরি পলিটিক্যাল। যার জন্য আমরা যারা দায়িত্বশীল ছিলাম আমরা পিছন থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছি। কিন্তু আমরা আমাদের যে ৩য় এবং ৪র্থ লেয়ারের যে সারির নেতাকর্মীরা ছিল তাদেরকে আমরা সামনের দিকে দিয়ে এসছি। যেন তারা বুঝতে না পারে এই বিষয়টা আসলে পলিটিক্যালি মুভ হতে যাচ্ছে। এই আন্দোলনটা আমরা লক্ষ্য করেছি
শুরুতে আন্দোলনের গতি ছিল একরকম। আন্দোলনের মধ্য মধ্যবর্তী যে সময়টা ছিল, ঠিক সে সময়ে আন্দোলনের গতি ছিল আরেক রকম। আবার হচ্ছে ব্ল্যাক আউটের দিনগুলি যখন কারফিউ জারি করা হলো, সে সময় অনেকে ভেবেছিল যে আন্দোলনটা হয়তো থেমে গিয়েছে। কিন্তু পরবর্তীতে শেষে ফলাফল হলো সরকার পতন। আপনার কাছে কি মনে হয়েছিল যখন কারফিউ জারি করা হয়েছিল, আন্দোলন স্তিমিত হয়ে গেল, সে সময়টা আপনার কাছে কেমন মনে হয়েছিল যে আন্দোলনটার ফলাফল কি হতে পারে? দেখুন আসলে একটা সময় আমাদের যখন সিনিয়র নেতৃবৃন্দদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়, তখন সারা বাংলাদেশে কিন্তু নেট কানেকশন বন্ধ। আমরা আসলে যারা দায়িত্বশীল ছিলাম তারা কিন্তু আসলে ঠিকমতো যোগাযোগও করতে পারিনি অনেকের সাথে। বা অনেককে আমরা কি করেছি মুঠোফোনে মেসেজ দিয়েছি যে আমরা অমুক স্পটে যাবো বা এই করতে হবে দিক নির্দেশনা এইভাবে আমরা মুঠোফোনে দিয়েছি। পুরো সারা বাংলাদেশে কোনো নেটওয়ার্ক নেই, যোগাযোগ নেই। আমি নিজে একটি মানে আবদ্ধ দোকানে থেকে আন্দোলনটা মুভ করেছিলাম তখন। কারণ আমরা প্রতিনিয়ত বাসা চেঞ্জ করতাম, সিম চেঞ্জ করেছি। কারণ আমাদের নাম্বারগুলো ট্র্যাকিং এ ছিল। তখন আমরা বুঝতে পারি। যার জন্য আমরা প্রতিনিয়ত বাসা এবং হচ্ছে সিম কার্ড এগুলো আমরা চেঞ্জ করতাম প্রতিনিয়ত। এবং আ তখন আসলেই এমন অবস্থা যে আমরা ঠিকমতো যোগাযোগ ছিল না এবং আমাদের ১ম সারির যেহেতু সহযোদ্ধা যারা ডিবি কার্যালয়ে যাওয়ার পর যখন তারা এক পর্যায়ে আন্দোলন স্থগিতের দিকে যাচ্ছিল, তখন আমাদের মধ্যে আসলে একটি দাবানল জ্বলতেছিল। ঠিক কিছুই পেলাম না, এখনই কিসের আন্দোলন বন্ধ। তখন কিন্তু আমরা ঠিক তখনই আমরা সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের নেতৃত্বে কিন্তু আমরা আরেকটি মিছিল বের করি। যখন তারা ডিবি কার্যালয়ে বসে আন্দোলন স্থগিত ঘোষণা করে, তখন আমরা কিন্তু তাদের সেই মতামত, তাদের সেই সিদ্ধান্তকে আমরা তোয়াক্কা না করে আমরা আমাদের মতো কিন্তু আন্দোলনটা বের করি। যে না আমরা আসলে এই আন্দোলনে এখনো আউটপুট পাইনি বা আমাদের ফলাফল এখনো আসেনি। আমরা এই নেগোসিয়েশন এ যেতে রাজি না। তারা ডিবি কার্যালয়ে ছিল, তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে হয়তোবা সেটা বলেছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন বন্ধ করিনি। পুনরায় আরো আন্দোলনকে আমরা সায়েন্স ল্যাব থেকে পুরো সারা বাংলাদেশে কিন্তু আমরা আরো ছড়িয়ে দেই। তখন কিন্তু আরো বেশি উত্তাল ছিল। যখন আমাদের আ আন্দোলনের যে আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই, তারপর আসিফ মাহমুদ ওদেরকে সবাইকে যখন নাকি ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, তখন কিন্তু সত্যিকার অর্থেই আন্দোলনটা একদম আ ফুল স্টপের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই আমরা কিন্তু নতুন করে শুরু করেছি। আর সেই মুহূর্তে কিন্তু আরেকটি ইন্সপায়ারেশন ছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম ডাকসুর সাবেক ভিপি সেও ছিল কারাগারে। তবে সে কারাগারে থাকা অবস্থায় একটি কথা বলেছিল। যেই কথাটা কিন্তু আমাদেরকে আরেকটু বেশি ইন্সপায়ারেশন বলে। যে এই সরকারের কিন্তু ৯০% পতন হয়ে গেছে। আর ১০% ধাক্কা লাগবে। আপনাদেরকে এই ১০% ধাক্কা দিতেই হবে রাজপথে থেকে। যখন নাকি ঐরকম আসলেই আমরা মানে একটা সাহস পাচ্ছিলাম না বা ঐরকম একটা মেসেজ আমরা পাচ্ছিলাম না যে আসলে আল্টিমেটলি আন্দোলনটা কি সফল না ব্যর্থ। ঠিক ওই মুহূর্তে এই কথাটা কিন্তু আমাদের অ্যাটম বোমের মতো একটা কাজ করেছিল। যে না আমাদের আন্দোলনটা একদম লাস্টের দিকে এবং হচ্ছে আমরা চূড়ান্ত বিজয়ের পথে। তখন কিন্তু আমরা সকলেই একটা অন্যরকম কনফিডেন্স পাই এবং নেতাকর্মী যারাই ছিল, সহযোদ্ধা যারাই ছিল সকলকে নিয়ে কিন্তু আমরা এই আন্দোলনে একদম সম্পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ি। আ আমরা যদি বলি যে আন্দোলনে অনেকে প্রত্যাশা করছিল যে যখন আন্দোলনের শেষের দিকে যাচ্ছিল, একের পর এক আহত হচ্ছিল, শহীদ হচ্ছিল, ঠিক সে সময় অনেকে আশা করছিল যে যারা আন্দোলনের সমন্বয় করছেন বা নেতৃত্ব দিচ্ছেন তারা এক দফার ঘোষণা করবে। অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ঠিক শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখলাম যে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হলো সরকার পতনের আন্দোলনে। না ঠিক ওই সময়টা কেমন ছিল আপনাদের কাছে আপনার কাছে? সে সময়ে আসলেই আমরা যখন দেখতেছি যে চারদিকে আমাদের লাশের মিছিল বাড়তেছে এবং এটি বন্ধ হচ্ছে না, তখন তো আমাদের আসলে ব্যাকওয়ার্ড যাওয়ার কোনো অপশনই নেই। আর যদি এতগুলো লাশ ফেলে সে সরকারটা টিকে যেত, তাহলে আমরা যারা আসলে জুলাইয়ের সম্মুখে যোদ্ধা ছিলাম, আমাদের সবগুলোর কিন্তু ফাঁসি হতো। আমাদের সবগুলো কিন্তু এতদিনে আমাদেরকে কবরে যেতে হতো, যদি না আমরা সেই এক দফার ঘোষণাটা না দিতাম। সেজন্যই আমরা আসলে তখনই ভেবেছি যে এই সরকার যদি এতগুলো লাশ ফেলে, আমাদের এতগুলো ভাইকে শহীদ করেও যদি এই সরকার কোনোভাবে টিকে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের কারোই অস্তিত্ব থাকবে না। এই বিপ্লবীদের গণকবর হবে সামনে। আমরা তো এখন দেখেছি আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, বিভিন্ন জায়গায় গণকবর কিন্তু আমরা দেখেছি। কিন্তু যদি এই সরকারটা এতগুলো হত্যার পরে, এতগুলা
গুম খুনের পরও যদি টিকে যেত, তাহলে কিন্তু এই বিপ্লবীদের কোনো হদিসই থাকতো না। তাহলে সবগুলোকে লিস্ট করে সবগুলোকে ফাঁসি দিয়ে দিত। তো সেই ক্ষেত্রে আমাদের তখনই আমাদের একটি চিন্তাভাবনা ছিল যে সাধারণ মানুষও চাচ্ছে এই সরকারকে আর আমরা চাচ্ছি না, যেই সরকার এভাবে লাশের রাজনীতি করছে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তো সাধারণ মানুষের যে চাহিদা এবং আমাদেরও যেই চাহিদাটা ছিল, মোটামুটি বলা চলে তখন ব্যাটে বলে একদম মিলে গেছে। যে আমরা সাধারণ শিক্ষার্থীরাও চাচ্ছিলাম যে কোটা সংস্কার থেকে যেই রাষ্ট্র সংস্কারের যেই আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের মধ্যে, ছাত্র জনতার মধ্যে, তখন আমরা সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করি এবং সরাসরি আমরা এক দফাতে চলে যাই। যখন এই আন্দোলনের শেষ মুহূর্তটা ৫ই আগস্ট, আমরা দেখলাম যে ঐদিন সারা দেশে সবচেয়ে বেশি নৃশংসতা চালিয়েছে আ হাসিনা সরকার। তার যে অনেকে বলছিল এটি ছিল তার শেষ মরণ কামড়। শেষ মুহূর্তটা যখন হাসিনা ভারত পালিয়ে যায়, তার আগে আপনার কাছে কি মনে হয়েছিল যে এই আন্দোলনের ফলাফল কি হতে পারে? ঠিক ৫ই আগস্ট যখন আ গ লং মার্চ টু গণভবন ঘোষণা করা হলো সারা দেশ থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য নেমে পড়বে। আন্দোলন একটি পর্যায়ে আসলে এমন হয়ে গিয়েছিল যে ৫ তারিখ পুরো ঢাকা শহর স্তব্ধ ছিল। মানে আমি আসলে রাস্তায় যে বের হব, একটা কুকুরও পর্যন্ত ঘেউ, ঘেউ করতেছে না। এমন পিন পয়েন্ট সাইলেন্ট ছিল ১০টা থেকে ১১টা পর্যন্ত। মানে আমাদের মধ্যেও একটা আ মানে আশঙ্কা ছিল। একটা গণঅভ্যুত্থান হবে। আসলে কি সবাই আসবে কিনা? এরকম একটা কিন্তু কনফিউশন আমাদের মধ্যেও ছিল। যখন নাকি আমরা দেখতেছিলাম চারদিকে একদম পিন পয়েন্ট নীরবতা, যে কেউ আসছে কিনা বা বাইরে থেকে একজনের একটু আওয়াজ শুনলেও আমাদের কাছে একটু কনফিডেন্স আসতো যে না মনে হয় আসছে। তো আমরা কিন্তু তখন সাহস করে মানে ফজরের নামাজের পর থেকেই কিন্তু আমরা একটা বলা চলে যে একটা আমাদের মধ্যে আ উদ্বিগ্নতা কাজ করত। যে আসলে কি আমরা কি বেঁচে ফিরবো কিনা? হয়তোবা লাশ হয়ে ফিরতে পারি। তখন বাসায় সবাইকে আসলে ফোন দিয়েছিলাম। বাসার সবাই কান্না করতেছিল যে সে বাঁচবে কিনা? আমিও বাসা থেকে সবাইকে বলছি যে, "আল্লাহর নামে বের হচ্ছি। যদি বেঁচে ফিরি তাহলে তো গাজী, আর যদি মরে যাই তাহলে শহীদ। তোমরা সবাই ক্ষমা করে দিও।" তো সেই কথা বলেই কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু আমরা আশেপাশে যারা ছিল তাদেরকে ফোন দিয়ে কিন্তু আমরা জড়ো করে একসাথে যাচ্ছিলাম। আর তখনও কিন্তু আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে আসলেই কি আজকে সবাই আসবে কিনা বা একসাথে আমরা হব কিনা। আর সেখানে ৫ তারিখেও যখন দেখতেছিলাম বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের বাধা, ইভেন তখন কিন্তু কারফিউ জারি করেছে। মানে কারফিউ কিন্তু একটি সরকার কখন জারি করে? যখন তার সবকিছু ব্যর্থ। এনএসআই, ডিজিএফআই সবকিছু যখন ব্যর্থ, তার নেতাকর্মী সবাই ব্যর্থ, তখন কিন্তু কারফিউ জারি করে। এই কারফিউ জারি যখন করেছিল তখনই আমার আত্মবিশ্বাস ছিল যে এই সরকার হয়তোবা আর বেশিদিন থাকবে না। যেহেতু সে তার সর্বশেষ স্টেপে চলে গেছে। একটি সরকারের সর্বশেষ স্টেপই ছিল এটা কারফিউ। যে সে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, পরবর্তীতে কারফিউ। এই কারফিউর জন্য কিন্তু আমাদের একটা মানে আশার আলো ছিল। যে যেহেতু এই সরকার কারফিউতে চলে গেছে, তার মানে এই সরকারের আর কোনো সেকেন্ড অস্ত্র নেই বা এর পরবর্তী কোনো স্টেপ কিন্তু তার আর নেই। এই জিনিসটা আমাদের একটু আশার আলো দিয়েছিল এবং পরবর্তীতে আমরা সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আমরা বাধা দেখেছিলাম এবং তাদের বাধা উপেক্ষা করে কিন্তু আমরা একদম শাহবাগে এসে জড়ো হই। একটি বলা চলে গণঅভ্যুত্থানের একটি সফলতা আমরা দেখতে পাই। তো তার আগে কিন্তু আরেকটি আমরা ঘোষণা পাই, যেটা হচ্ছে যে সেনাপ্রধান ঘোষণা দিবে জাতির উদ্দেশ্যে। তখন কিন্তু ১২টার দিকে প্রায় ১১:৩০ থেকে ১১:৪৫ তখন আমরা এই নিউজটা পাই। তো তখন আরেকটু বেশি কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ, হয়তোবা কিছু একটা হয়ে গিয়েছে। তখন আমরা কিন্তু আরো বেশি স্বতঃস্ফূর্তভাবে সবাই একত্রিত হই সেখান থেকে বঙ্গভঙ্গ মানে পুরো দেশের মানুষ বিভিন্ন আশেপাশের যত জেলা রয়েছে নরসিংদী, সেদিকে মুন্সিগঞ্জ, তারপর মানিকগঞ্জ সবাই কিন্তু একত্রিত হয়েছে এই ঢাকা। মানে অন্যরকম একটি আনন্দ মিছিল ছিল। সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি ৫ই আগস্ট একদম ১২টার পর থেকেই। এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, ঠিক আ গত বছরে জুলাই মাসে শুরু হয়েছিল। আগস্ট মাসে শেষ হলো যেটাকে বলা হয় ৩৬শে জুলাই। এখন পিছনে ফিরে তাকালে কি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে? সে যে ত্যাগ, সে যে আপনাদের যে প্রত্যাশা ছিল দেশ সংস্কারে, সেই পেছনে তাকালে কি দৃশ্য আসে আপনাদের চোখের সামনে? আমাদের আসলে প্রত্যাশাটা অনেক ছিল।
এই গণ-অভ্যুত্থান পরে আমাদের যে ৫৩ বছরের যে জঞ্জাল, যেই রাজনীতি, আমরা চাচ্ছিলাম যে তরুণরা নেতৃত্ব দেক। তরুণদের নেতৃত্বে দেশটা এগিয়ে যাবে এবং বিচার, সাম্য, মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হোক এবং আমরা চাচ্ছিলাম বৈষম্যমুক্ত একটি সমাজ হোক। যেখানে মেধাবীরা তারা তাদের যোগ্য একটি স্থান পাবে। এটাই ছিল কিন্তু মূলত আমাদের প্রত্যাশা এবং ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজনীতি থাকবে না, ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি থাকবে না। এগুলোই মূলত আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবত যদি আমরা দেখি এখন যে সেই প্রত্যাশার সাথে কিন্তু এখন আমরা অনেক দূর। সেই প্রত্যাশার অনেক কিছুই এখনই হয়নি এবং হচ্ছেও না। বিশেষ করে আমাদের প্রত্যাশা ছিল যে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের থেকে যেহেতু আমাদের উপদেষ্টা প্যানেলে ছিল ২ জন, সেখান থেকে হয়তোবা আমরা দ্রুত বিচারটা পাবো। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের বিচারটা আমরা দ্রুত আশা করেছিলাম। যে যেন আমরা এটলিস্ট বিচারটা পাই। এই গণহত্যার বিচার যেন হয়। দেখেন বিচারের অবস্থাও এত স্লো, কচ্ছপও দেখে হাসি ঠাট্টা করবে। যে আমার থেকে স্লো যদি হয়ে থাকে, সেটা হচ্ছে বর্তমানে বিচার। আচ্ছা, আমরা আশা করব জুলাই বিপ্লবের যে স্পিরিটকে নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, যে ত্যাগ স্বীকার করে যারা আন্দোলন করেছিলেন, আপনি আন্দোলন করেছিলেন, সেই প্রত্যাশা পূরণ হবে। প্রিয় দর্শক, আইএনএসবিডির জুলাই বিপ্লব নিয়ে স্মৃতিচারণমূলক বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলোতে আমাদের আজকে অতিথি হিসেবে ছিলেন আ সে সময়ের জুলাই আন্দোলনের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ক কাউসার আলী। আমরা শুনলাম তার কাছে ঠিক লাল জুলাইয়ের দিনগুলিতে যে একটা ভয়ের সময় ছিল, যে একটা ত্যাগের সময় ছিল, সে সময়ের যে লোমহর্ষক ঘটনাগুলো, যে প্রতিটা মুহূর্তে যখন মনে হয়েছিল দি কখনো ছিল পরাজয়ের বার্তা, কখনো ছিল জয়ের, কিংবা কখনো ছিল ভয়ে। সে সময়টাই আমরা শুনছিলাম লাল জুলাইয়ের দিনগুলিতে আজকের এই আয়োজনে। পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।